এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল পূর্ব ও আনিশার মধ্যে। আনিশা জানতো পূর্বকে পাওয়ার জন্য ওর শত শত অহেতুক রাগ, কটু কথা, জেদ সামনে চলতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে পূর্বের ভেতরে লুকিয়ে থাকা পবিত্র মনটাকে। পূর্বর একটা অদ্ভুত রূপ ছিল, সেটা আনিশার চোখে বেশ কবার ধরা পড়েছিল, কিন্তু আনিশা সেটা খুব একটা গায়ে মাখত না। খোলসে আবৃত উৎফুল্ল মনটা কেন আনিশার জন্য আঁকুপাকু করে না? খুব কষ্ট হতো আনিশার তখন। পূর্ব ভাই, আপনি এত রাগী কেন? আপনার ফ্যামিলির সবাই কি রাগী? পূর্ণতার শান্ত প্রশ্ন। পূর্ব বইয়ের ইন্টারেস্টিং পয়েন্টে চোখ বলিয়ে কিছুটা সময় বাদে বলে উঠল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পূর্ণতা এই নিয়ে 11 বার প্রশ্ন করল। প্রতিবার উত্তর না পেলেও নবম এবং 11তম প্রশ্নে একটু উত্তর পেল, যেটা স্বস্তি সূচক ছিল না, আরো কৌতূহল বাড়িয়ে দিল মনে। চোখ আটকালো পূর্বর হাতের দিকে, রক্ত জমে নীল হয়ে আছে, দেয়ালে ঘুষি মেরেছিল, সেটার ফল। ও আল্লাহ, আপনার হাত দেখি দেখি। আল্লাহ, কি সাংঘাতিক নীল হয়েছে। পূর্বর হাত টেনে পূর্ণতা ফু দিয়ে নিজের কোলের উপর রেখে টিস্যু ভিজিয়ে চেপে ধরল। রক্ত শুকিয়ে বাদামি রঙে জমাট বেঁধে আছে। পূর্ব পূর্ণতার হুটহাট কাজে ফ্যালফেল করে তাকিয়ে আছে। আনিশা ওর হাতটা পর্যন্ত ধরার সাহস পেত না, অনুমতি ছাড়া তো ধরতই না, বরং পূর্বের সামনে আঘাত, জখম, কাটাছেঁড়া নিয়ে কেয়ার দেখালেও পূর্ব রেগে বারুদ হয়ে যেত, দিত থাপ্পড়। এখন রাগ লাগছে না, ভালো লাগছে। মনে মনে বলল, আনিশার বোন কি সত্যি এমন? আনিশা কখনো আমাকে টাচ করার অনুমতি পায়নি, না কখনো টাচ করতে চেয়েছে। কেয়ার দেখাতে আসলে আরো কানের পিনায় হুলকাবাজি খেয়েছে। পূর্ণ কেন এমন? পুরোই মুদ্র উল্টো পিঠ। পূর্ব ওর দিকে তাকিয়ে আছে দেখে পূর্ণ এক পলক সেটা দেখে হাতে ফু দিতে লাগলো এবং বলল, আপনার অনুমতি পত্রের জন্য ওয়েট করে নে বলে সরি। আসলে হাতটা খুবই নীল তো, আমার তাই খারাপ লাগছিল। পূর্ব অপলোক দৃষ্টিতে স্থির হয়ে তাকিয়ে আছে। পূর্ণতার গালে থাপ্পড়ের দাগগুলো না থাকলে কেমন লাগতো? যদিও আনিশা ওর চেয়ে বেশি সুন্দর, আনিশার পার্সোনালিটি খুবই ক্লাসি, কিন্তু পূর্ণ খানিকটা ওল্ড ফ্যাশনের। মাথার চুলগুলো শাইনিং স্ট্রেট না, কিছুটা ওয়েভি চুল, কোনো লিপ লাইনার ছাড়াই সরু ঠোঁটগুলো আর্ট করা, লিপস্টিক ছাড়াই প্রাকৃতিকভাবে ঠোঁটচোরা গাঢ় গোলাপি, ভ্রু দুটো চিকন এবং স্কাঞ্চ কাট শেপের। গালে টোল পড়ে কিনা খেয়াল নেই, কিন্তু হাসি ছাড়া এই মুখ কোনোভাবেই মানায় না। একটা হাসি মাস্ট জরুরি। দেওয়ানগঞ্জ স্টেশন। ট্রেনে এসে প্ল্যাটফর্মে থামতেই ট্রেনের ভেতর পুরোটা খালি হয়ে গেল। পূর্ব ভাই আমাকে ট্রেন থেকে নামিয়ে এক হাতে আমার বাহু ধরে অপর হাতে আমার হাত চেপে অটোরিকশার কাছে নিয়ে যাচ্ছেন। আশেপাশের লোকজন হাঁ করে সেই দৃশ্য দেখছে। পূর্ব ভাই একটা অটোরিকশা রিজার্ভ করতে উঠে পড়লাম। আমার বিপরীত সিটে মুখোমুখি হয়ে বসলেন পূর্ব ভাই। ফোনের স্ক্রিনে বুড়ো আঙুল চালিয়ে অপর হাতে বুকের ক্যানে থেমে থেমে চুমুক দিচ্ছেন। কি লোভনীয় দৃশ্য! তার উপর ফর্সা উজ্জ্বল কপালের কাছে চুলগুলো বাতাসের ঝাপটায় উড়ো উড়ো করছে। উফ, অটোরিকশা টান দিলে চুলগুলো আছড়ে কপালের তীরে হুমড়ি খেয়ে পড়ছে। একটা পর্বত সমান হাইটের ছেলে, সরি ভুল বললাম, পর্বত সমান উচ্চতা ওনার হয়নি, তবে বেশ উঁচা লম্বা উনি। আমি পাশে দাঁড়ালে মাথা সহ হাইট ওনার কাঁধ হয়তো ছুঁই ছুঁই করবে। আমার বিপরীতে বসে ক্যানের মুখে মোহনীয় ঠোঁট বসিয়ে কোক পানীয় খাচ্ছেন। এটা আমার দেখা উচিত না, কোনো মেয়েরই দেখা উচিত না, কিন্তু মস্তিষ্কের বিপরীতে আমি সেটা আর চোখেই দেখছি। আনিশা পাক্কা একটা ভুল করছে পূর্ব ভাইকে ছেড়ে। পূর্ব ভাইয়ের মতো ইয়াং নবাবকে ছেড়ে দেওয়াটা জীবনের মস্ত বড় ভুল। আমার মধ্যে আপুর মতো আকর্ষিত কিছু থাকলে বাবাকে দিয়ে ওনার বাড়িতেই নিজের বিয়েতেই পাঠাতাম, বাট ঘাপলা হলো এই, ওসব উটকো চিন্তা করা বাদ দেওয়া উচিত। পূর্ব ভাই কখনোই আমার মতো মেয়েকে পছন্দ করবে না, স্বপ্নেও না, কল্পেও না, বাস্তবে তো ভুলেও না। বলে রাখি, আনিশাপুর বাড়ি খোলা বাড়ি, পূর্ব ভাইয়ের দাদু বাড়ি টাকিমারি। পূর্ব ভাইয়াকে খুব ছোট থেকেই ফলো করতো আপু। ভাইয়া গ্রামের বাড়ি এলেই আপু চুপি চুপি খালি ওনাকেই দেখতো। পূর্ব ভাইয়া সেটা মেবি দেখেও নি। যখন তারা বড় হলো তখন এক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়, কিন্তু আপু কি পূর্ব ভাইয়ের জন্য মেডিকেল ছেড়ে ঢাবিতে ঢুকেছে কিনা সেটা আদৌ জানি না। আপুর প্রচুর মেধাবী ছাত্রী, আবার মেডিকেলের 102 নম্বর পজিশনে সিলেক্ট হয়েছিল। অটোরিকশা চিকাচানি জামের মসজিদ অতিক্রম করতেই বুকটা আচানক চিনচিন করে উঠলো। আজ এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কেন? সময় হুড় করে পালাচ্ছে। পূর্ব ভাই ফোনের মধ্যেই ডুবে আছে। ইস, একটা বার কথা বলার চান্স পেতাম। মেবি উনি পাত্তাই দেবেন না। হঠাৎ উনি চোখ ঘুরিয়ে বাইরের রাস্তা দেখতেই অটোওয়ালাকে গাড়ি থামাতে বলে আমার উদ্দেশ্যে বললেন,
বের হও গাড়ি থেকে, বাড়ির সামনে, আউট। উনি ধমক দিয়ে যেন বললেন। আমি প্রথম দফায় কেঁপে উঠেছি। পা কাটা দেখে আমি কি আর সাহায্য পাবো না? ওনার কাজিনই তো আমার এই দশা করেছে। ব্যান্ডেজের পা শেষে বের করে আমি কোনো রকমে দাঁড়ালাম। অমনি অটোটা শো করে চলে গেল। পূর্ব ভাই নির্জীব একটা প্রাণী, সত্যি একটা খারাপ মানুষ। আমি পা খুঁড়িয়ে বাড়িতে ঢুকতেই হইচই করে মামি, মামা, খালামুনি, খালুজান সবাই ঘিরে ধরলেন। নানা প্রশ্নের ভেতরেই মামি আমাকে বুকে জড়িয়ে হঠাৎ আমার হাত দেখতেই চক্ষু ভীষণ বড় করে বলে উঠলেন, পূর্ণতামা, এ কি অবস্থা? হাতে কামড় কে দিয়েছে? মা, তোর হাতে কামড়ের দাগ কিভাবে? সন্ধিহান ভঙ্গিতে একবার মামির দিকে তো আরেকবার দাঁত বসানো হাতের দিকে তাকাচ্ছি। আশেপাশে প্রচুর মেহমান, কিছু গলা দিয়ে বের করলেও তিল থেকে তাল বানিয়ে পুরো গ্রাম রটিয়ে ফেলবে। খালামণি, আমি কামড় দিয়েছি বুঝছো, হাতের রক টান দিয়েছিল তো তাই কামড় দিয়েছি। আমি গলায় ঠোক গিলে মাথায় কিছু মিথ্যা কথার ঝুলি বুলিয়ে সেটা ঝপাঝপ ঠিক জায়গায় মেরে রুমে গিয়ে কাঁদ। বিছানায় কাটা পায়ের নিচে বালিশ রেখে চোখ বন্ধ করে ভাবছি কামড় কে দিল। হাতটা সামনে এনে দেখলাম খাপে খাপ একদম দু পাটে দাঁতের শক্ত কামড়। কি অদ্ভুত কাণ্ড, আমাকে এইভাবে কামড় কে দিয়েছে আজব। বিকেল গড়িয়ে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়তেই ক্লান্ত শরীরে প্রবেশ করলো একদল। ওয়াসিফ মুসা নাতি নাতনিদের অভ্যর্থনা জানানোর পরিবর্তে ঠিকানা বাতলে দিল সিঁড়ির উপর কক্ষের। সবাই হাসি খুশি মনে দরজা খুলে ভেতরে ঢুকতেই আকাশচুম্বী ভয়ার্ত অবস্থা ঘিরে ধরল। দরজাটা চাপিয়ে এক এক করে বিছানায় বস। পূর্বের কথা অমান্য করার সাধ্য কোনো কালেই ওদের ছিল না, তাই আজও নেই। সবাই বিছানায় বসলে মিঠুন দরজা চাপিয়ে শেষ খালি জায়গাটায় ভীত হয়ে বসলো। পূর্ব ইজি চেয়ারে চোখ বন্ধ করে দুলছে। আগাম ঝড়ের পূর্বকালীন নীরবতা এক ঘোর বিপদ যে আচ্ছন্ন করে ধরেছে সেটা সবার বোঝা শেষ। সাইমা ভয়ের চোটে ফুয়াদের শার্ট খামচে ধরেছে। ফুয়াদ হাতে হাত ঘষাঘষি করছে। মিঠুন অনবরত ঢোক গিলছে। জাওয়াত লোকচোরের দৃষ্টিতে একবার পূর্বকে আরেকবার তাকাচ্ছে ফ্লোরে। পূর্বিকা সাথে নেই, দাদির সাথে কলপাড়ে গিয়েছে। এখন ওদেরও ইচ্ছে করছে পূর্বের কাছ থেকে রেহাই পেতে। আল্লাহ, পূর্ব ভাইকে আমাদের মেরে ফেলা ষড়যন্ত্র করছে। এক মনে ওরা আল্লাহকে ডাকছে। পূর্ণ কই? পূর্বের শান্ত গম্ভীর গলাটাও যেন এক একটা বিষযুক্ত তীরের মতো বুকে যেয়ে বিঁধল। সাইমা আরো শক্ত করে শার্ট খামচে ধরলে কুকিয়ে ওঠে ফুয়াদ। আর্তনাদের শব্দটুকুও দুঠোঁটের চাপাচাপিতেই হজম করে নিল। মিঠুন চাপা কণ্ঠে বলে উঠল, পূর্ব ভাই, পূর্ণতাকে আমরা স্বামীর হাতে তুলে দিয়েছি, বলছিলাম না? পাশ থেকে জাওয়াত সম্মতির সুরে পাগলের মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ পূর্ব ভাই, হ্যাঁ, ওই মেয়েকে আমরা ওর স্বামীর হাতে তুলে দিয়েছি। পূর্ব ফ্লোরে পা ঠোকে চেয়ার থামিয়ে কিছু একটা নেওয়ার জন্য ড্রেসিং টেবিলের কাছে গেল। বেশ মোটা একটা কালো বেদ দেখা যাচ্ছে ওখানে। একবারে দিলেই কুপোকাত অবস্থা। পূর্বের ডান হাতের মুঠোতে বেদের উপস্থিতি টের পেয়ে সব কয়টা জমকালো ভঙ্গিতে কাঁপতে শুরু করেছে। গায়ে পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় থাকা সত্ত্বেও কাঁপছে। পূর্ব এগিয়ে আসলো ওদের দিকে এবং 1 মিনিটও অপেক্ষা করলো না। রাগে হাত উঁচিয়ে এলো পাথারে পেটাতে লাগলো। নিঃশব্দ রুমের মধ্যে এখন চিৎকার ও আর্তনাদের বাজনা। কি বিভৎস ভঙ্গিতে চিল্লাচ্ছে। ভয়ঙ্কর প্রতিধ্বনিতে ঝংকার তুলছে রুমের কোনা কোনা। পূর্ব ভাই, ভাই ভাই মাফ করে দাও ভাই, আমরা মিথ্যে কথা বলবো না ভাই, সরি ভাই, ভাই মেরো না ভাই। উপর থেকে ফুয়াদ, জাওয়াত ও মিঠুনের চিৎকার শুনে বারান্দায় পাতা চৌকিতে বসে দাদা ফুস করে নিঃশ্বাস ছাড়লেন। পূর্বকে আজ বাধা দিতে ইচ্ছে করলেও একটা মেয়েকে নিয়ে ন্যূনতম বিবেকবোধ যাদের কাজ করে না তাদের সাথে এমন করাটাই স্বাভাবিক। একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাকে বাঁচানোর মতো মুখ্য কর্ম যারা করে না তাদের জন্য পূর্বের হাতে শাসনই ঠিক। পূর্ব বেধরম মারছে, আরও মারুক, তাতেও যদি ওদের বিবেক ফিরে পায় এতেই তুষ্টি। ইয়াং জেনারেশন হয়েছে বলে কি মডার্ন থট পালন করতে হবে? এই কেমন বিচার? পূর্ব হাঁপিয়ে ওঠে হাত থেকে বেদ ছড়ে পা চালালো বাইরের দিকে। দরজায় পা দিতে গিয়ে থমকে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে ওদের যন্ত্রণা মাখা চেহারার দিকে তাকিয়ে বলে, কোনোদিন মিথ্যা বলার আগে এটা ভাববি মানুষের জন্য কল্যাণ করেছিস নাকি অমঙ্গল। ড্রেসিং টেবিলের 4th ড্রয়ারে ফার্স্ট এড বক্স আছে, লাগিয়ে নিবি। মানুষকে তুচ্ছ ভাবিস না। আজ কাউকে হেল্প করলে উপরে আল্লাহ তোদের সাহায্য করবে, বাট তোরা সেটা বুঝলি না। ছি। পূর্ব চুলের ব্যাক ব্রাশ করতে করতে বাইরে চলে গেলে ফুয়াদ আহত জায়গায় হাত রেখে বলে, নিজের এই জখম ছুঁয়ে বলছি, এর প্রতিটা ব্যথার শোধ যেই পর্যন্ত আমি না নেব ততদিন স্বস্তির নিঃশ্বাস আমি ছাড়বো না। তোকে অভিশাপ দেই পূর্ব, তুই একদিন এমন যন্ত্রণায় ভুগবি ওই দিন লাগানোর জন্য পাশে ওষুধও পাবি না। সারা তুই ধুকে ধুকে মরবি।
ফুয়াদের লাগাম ছাড়া কথা শুনে সাইমা ব্যথা হাতে ঠাস করে চড় মারল। যদিও সাইমাকে দুটোর বেশি থাপ্পড় এবং হাতের তালুতে একটার বেশি ব্যথাঘাত করেনি। ফুয়াদ ভ্রু কুচকে সাইমার দিকে তাকাতেই সাইমা ফুঁসে উঠে বলল, তুই পূর্বকে কোন মুখে অভিশাপ দিস? তোর মুখ না আমি ঝলসে দেব, জানিস না? অভিশাপ ফিরিয়ে নে বলছি, এক্ষুনি নিবি। ফুয়াদ চোখ মুখ রক্তিম করে সাইমার চুলের মুঠি টেনে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, তুই কার জন্য দরদ দেখাচ্ছিস? সারা কুত্তার মতো আমাদের টিট কইলি চোখে দেখলি না? রাস্তার এক অন্য কি মেয়েদেরকে এনে তুই কি করেছিলি দেখেছিস? আমরা যেন ওদের হাতের পুতুল। আহা, যেমন ইচ্ছে তেমনই হুকুম চালালো, ইচ্ছে মতো পেটালো। যাওয়ার তেরে এসে সাইমার চুল ছাড়িয়ে ফুয়াদের মুখে ছাপটানি সুরে বলে উঠল, ফুয়েল রে, তেল অপচয় করিস না, আসতে বল। ডেলোয়ারের কান আছে ভাই, যদি একটা ওয়ার্ড বাইরে পাসার হয় তোর দিন কিন্তু শেষ। মিঠুন ফার্স্ট এড বক্স এনে ফ্লোরে জবুথবু হয়ে তুলো ছিঁড়ে বলে উঠল, বড় কাকা মরা না পর্যন্ত নিস্তার পাবো না ভাই। বড় কাকা যে পর্যন্ত আছে বাপ পলার জোটে কায়েম থাকবে। একটু ধৈর্য ধর, বুড়োটা মরুক, তারপর দেখ আমরা কি করি। নে তোলাটা ঠোঁটে চেপে ধর। পূর্ব ওদের মারপিট করতো না, না ওদের পেটানোর কোনো ইচ্ছা ছিল। পূর্ণতার মতো একটা মেয়েকে যখন ল্যাংড়ার মতো বানিয়ে দিয়েছে, এদের সাহিস্তা না করলে রক্ত ফুটবে। পূর্ব সিঁড়ি ভেঙে পা চালিয়ে দাদার পাশ কেটে যেতেই দাদা পেছন থেকে বলে উঠল, দাদু ভাই। পূর্ব পা থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, জি দাদাজান, কিছু বলবেন? খোলা বাড়ি থেকে একটা বিয়ের দাওয়াত এসেছিল দাদু ভাই, তুমি কি আমার সাথে ওখানে যাবে? ওনার নাতনির বিয়ে ধুমধাম করে দিয়েছে তো, পুরো গ্রামবাসীকে দাওয়াত পসরা পাঠানো হয়েছে। তোমার দাদির তো হাঁটু ব্যথা, তা তুমি আমার সাথে চলবে? নাতনির বিয়ে? হ্যাঁ, আব্দুল সালামকে চেনো না? ওর নাতনিকে বিয়ে দিচ্ছে। সেই মেয়ে ঢাকায় পড়তো বুঝলে, কোনো না কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্ক জানিয়েছিল। বিয়ের আগের দিন সে কি কাণ্ড, কান্নাকাটি করে বাড়ি সদ্য মাথায় তুলে ফেলেছিল। দাদাজান, আপনি কার সাথে কথা বলছেন স্পষ্ট বুঝতে পারছি না। মেম্বার সাহেবের নাতনি। এখন ছিললে তো ওই যে খোলাবাড়ি এলাকার সুন্দর বাড়িটা। পূর্ব পকেটে হাত ঢুকিয়ে দাদার সাথে আপন মনে হেঁটে যাচ্ছে। সূর্য পশ্চিমের সীমান্তে অর্ধডুব দিয়ে হালকা লালিমা আভা আকাশে ফুটিয়ে তুলেছে। গ্রামীণ পথ, মাঝে মাঝে সাই করে ছুটে যাচ্ছে দু একটা রিক্সা। রাস্তায় পূর্বকে দেখতে পেয়ে অনেক পথচারী ইতিমধ্যে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। গ্রামে গেলে এটাই বিরাট সমস্যা, নতুন মুখ দেখতে পেলে সবাই স্থির চাহনিতে তাকিয়ে থাকে। পূর্ব ও দাদা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। পকেট থেকে ফোন বের করতেই দেখে ব্যালেন্স শূন্য। আশেপাশে রিচার্জের দোকান খুঁজতেই বুঝলো এটা গ্রাম, এখানে বাজার ছাড়া রিচার্জ সম্ভব না। মন্ডল বাজার যেতে কম হলেও 40 মিনিট লাগবে। কে যাবে? পূর্ব দাদাকে বিয়ে বাড়ি যেতে বলে একটা পিচ্চি বাচ্চাকে আটকে বলল, শুনতো, এখানে রিচার্জের দোকান পাওয়া যাবে? পিচ্চিটা গ্রামের টানা টানা সুরে বলে উঠল, আপনি কি এটি নতুন আছেন? পূর্ব গ্রামের ভাষা একটু আধটু বুঝে, তাই স্মিত হেসে বলল, নতুন না রে, অনেকদিন পর আসছি। ও আচ্ছা ভাই, আপনি মেম্বার বাড়ির অতি দুলাল কাকার দোকানে যান গা। অতি থিনতেটা ভরিয়েন, দোকান ওটা খোলাই তাহে। খোলা পাবো তো? দেখ, টাকা রিচার্জ করাটা দরকার। খোলা তাহে ভাই, আপনি যাই দেন। আচ্ছা। পূর্ব পিচ্চিটার হাতে 100 টাকার কচকচে নোট ধরিয়ে চলে যায় মেম্বার বাড়ির দিকে। পিচ্চিটার কি খুশি! 100 টাকা পেয়ে দূর থেকে তার দলবল ডেকে একটা টঙের মতো দোকানে গিয়ে কোক, চিপস, রুটি অনেক কিছু কিনে খায়। পূর্ব মাথা ঘুরিয়ে পিচ্চিটার হাসিটা একবার দেখল, কি সুন্দর প্রাণবন্ত হাসি। গরিব ঘরের ছেলে না হলে এই পিচ্চি সত্যি একটা রাজপুত্রীর মতো দেখতে। পূর্ব চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়লো। অদ্ভুত একটা শান্তি লাগছে, খুবই অদ্ভুত। পূর্ব কেমন আছে? ও ঠিক আছে তো? বল না পূর্ণতা, ওকে চিঠিটা দিয়েছিলি? পূর্ণতা, চুপ করে থাকলে একটা থাপ্পড় লাগাবো কিন্তু। রিল্যাক্স রিল্যাক্স আপু, আগে জিরিয়ে নাও তো, আমি সব বলছি। তাড়াতাড়ি বল পূর্ণতা, তাড়াতাড়ি বল। আপু, উনি ঠিক আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। খালি রাগ নিয়ে থাকেন, এটাই সমস্যা। তুমি সহ্য করছো কিভাবে? আমি তো একদিনেই ভাই কানে ধরেছি, মরলে ওই লোকের সামনে যাব না। ওকে ওর মতো থাকতে দিলে কাউকে কিচ্ছু করে না পাগলি। তুই নিশ্চয়ই কিছু করেছিস, না হলে তোর সাথে খামোখা রাগ কেন দেখাবে? আমাকে থাপ্পড় মেরেছে আপু, কঠিন থাপ্পড়, কান জ্বালাপোলা করে দিয়েছে, বুঝলি? এমনি এমনি মেরেছে? অবিশ্বাস্য। আপু, আমি মিথ্যা বলি না, তুই ভালো করে জানিস। পূর্ব ভাই খুব বদমেজাজি, খুব মানে হাই লেভেলের বদমেজাজি।
উনি তো একে ছাড়ি মারে, তারপর নিজেই এসে কোলের উপর জড়ে বসে। হোয়াট দ্য ননসেন্স। আপু প্লিজ ইংলিশে ছাড়ি দিস না। পূর্ব ভাই এমনি আমার অবস্থা ফাটা বাঁশের চিপা গলি বানিয়ে দিয়েছে। কোলে বল পূর্ণতা, কোলে বসে মানে? আরে বলছি, ট্রেনে উনি হাই তুলছিল, আমি বললাম ঘুমিয়ে পড়তে, কিন্তু উনি কি করেছে জানিস আপু? প্রথমে এক ছাড়ি মারলো, পরে উনি নিজেই আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছে। তুই মিথ্যা বলছিস, 100% মিথ্যা বলছিস। পূর্ব তোর কোলে মাথা? না না, মিথ্যা বলছিস, তুই সত্য বলতে পারিস না। 3 বছর ধরে ওর সাথে চলছি, দেখছি, ওকে চিনি। ও আমার স্পর্শ নিতে পারতো না, ও তোর কোলে? ইম্পসিবল। ফোনের ওপাশ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হতেই টুট 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 এক নাগারে বাজতে থাকলো। পূর্ণতা কান থেকে ফোন সরিয়ে চমকে যায়। আনিশা ফোন কেটে দিল, নাকি ফোনের ওপাশে ওর কিছু হয়েছে? সন্ধ্যার দিকে হাত মুখ ধুয়ে বাড়ির পেছনের দিকটায় হাঁটছি বলে ভুল হবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি। দূরের আম গাছটার সাথে একটা হলুদ বাতি জ্বালানো হয়েছে বিধায় অন্ধকারের ঝাপসাতে এখন নেই। বাবা মা বলতে গেলে সবাই আনিশা আপুর বিয়ের মেহমান দেখতে ব্যস্ত। আমি চুপে চুপে এখানে নিরিবিলি পেয়ে একা হাঁটছি, ঠান্ডা স্নিগ্ধ পরিবেশে দারুণ লাগছে। তুমি এখানে কি করো? হঠাৎ কারো ঝাঁঝালো কণ্ঠ শুনে মাথা ঘুরে যেই তাকাবো অমনি কিছুর সাথে ধাক্কা খেয়ে উল্টে ধপ করে মাটির উপর পড়লাম। শরীরের সমস্ত ভর কোমরে গিয়ে পড়েছে, টন টন ব্যথা করছে। আমি চোখ খুলে দেখার পূর্বেই কেউ আমাকে শূন্যে ভাসিয়ে তুলো যেন। আমি ঠোঁটে ঠোঁট চেপে চোখ খুলে দেখে চেনা মুখ, সেই রাগে রাগে চোখ দুটো, চোখের মনিতে অতল গহরে লুকোনো মায়া ল্যাপচানো। সে আমার দিকে তাকিয়ে গুরু গম্ভীর স্বরে বলে ওঠে, আমি কি সুন্দরবনের বাঘ? খেয়ে ফেলবো? আমাকে দেখলে তুমি ভয় পাও কোন আল্লাতে? আমি ভেবাচেটা খেয়েছি, এটা নির্ঘাত স্বপ্ন, সিরিয়াসলি একটা স্বপ্ন। আমার চর খাওয়া উচিত একটা। আচ্ছা আপু বলেছিল বেহুতে কিছু বললেই নাকি এই সামনের মানুষটা ধূপ থাপ চর মারে, ট্রাই করবো নাকি? বড় ভাই ভালো আছেন? কয়েক সেকেন্ড পর আমি এক চিৎকার মারলাম। আমার চিৎকারে গাছের ডালে বসে থাকা পাখিগুলো সব কিচিরমিচির শব্দ করে উড়ে গেল। আমার কোমরের হাতে মেবে তুই টুকরা হয়ে তুই ভাগ হয়ে গেছে, চোখ বেগতিক কান্নায় ফেটে পড়ছে। কোমরের একই জায়গায় পরপর 2 বার ব্যথা পাওয়ার আকস্মিকতায় শরীর কেমন ঝিমঝিম করছে। অস্ত্রপূর্ণ চোখে মাথা তুলে তাকাতে দেখি উনি পকেটে হাত ঢুকিয়ে ঠোঁট শক্ত করে দাঁড়িয়ে আছেন। ওনাকে ভাই ডাকার নমুনা এইভাবে চোখাবো জানলে জীবনেও এমন ফাইসলামি করতাম না। দেখতে দেখতে চোখের সামনে কালো অন্ধকার আচ্ছন্ন করতে শরীর ঢলে পড়লো মাটিতে। চোখের পাতায় অন্ধকারের আঁধুলি ছাড়া দেখতে পেলাম না কিছুই। চোখ খুলে দেখি মাথার উপর ঘটর ঘটর করে সিটি ফ্যান ঘুরছে, কোমরের নিচে আইস প্যাক, কাটা পায়ের নিচে বালিশ দিয়ে 1 ইঞ্চি উপরে তোলা হয়েছে। পাশে গালে হাত দিয়ে বসে আছে খালামণি। আমি উঠতেই উনি বলে উঠলেন, আরে থাম থাম, উঠছিস কেন? শুয়ে থাক, শরীরে কি ব্যথা পেয়েছিস? উঠিস না। খালামণি আমি এদিকে বাড়ির পেছনে না ছিলাম। তুই এমন সন্ধ্যার দিকে ওখানে গিয়েছিলি কেন? মানা করেছিলাম না বাড়ির পেছনে যেতে? খালামণি হাওয়া নিতে গিয়েছিলাম গো, আমি একটু বাথরুমে যাব। আয় চল। খালামণি আমাকে বাথরুমে ঢুকিয়ে উঠোনের দিকে চলে গেলেন। আমি কমোডের দিকে তাকিয়ে পুরো কেউ কমোডের পেছন দিকে কয়েল জ্বালিয়ে রেখেছে। কি আজব রে বাপ, বাথরুমে কেউ কয়েল জ্বালায়? কার কাজ এগুলি? আমি গলা উঁচিয়ে খালামণি, ও খালামণি এদিকে এসো বলে ডাকতেই খালামণি দরজায় হাজির। আমি দরজা খুলে ওনাকে কীর্তিকাণ্ড দেখালে খালামণি বলে ওঠে, বাথরুমে কে রে কয়েল জ্বালাইছে? ভুলে পা আলোগি গিয়ে উঠতে গেলে পায়খানার রাস্তায় কয়েলের আগুন লাগবো। কার কাজ রে গি? ওয়াকিল, ও ওয়াকিল বাপ কই তুই? ওয়াকিল ভাইকে ডাক দিতেই মামি, মা, সুহাস ভাই বাথরুমে উপস্থিত। ওয়াকিল ভাই তো ইতিমধ্যে ভয়ঙ্কর 2টো গালি ছিঁড়ে ফেলেছে বাথরুমে কয়েল রাখা অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে। মামি তেজি গলায় বলে উঠল, দেখেছুনি কারবার, বাথরুমে কেউ কয়েল জ্বালায়া যায়? গোয়ার মধ্যে আগুন জ্বললে দৌড়ানোরও জায়গা পাইবো না, কি ছেঁড়া বেড়া কাজ। ওয়াকিল ভাই কয়েল বসানো স্ট্যান্ড এনে বাইরে ছুঁড়ে মারলো। উনি এক দফা চোবক ছেড়ে বললেন, যে কাজটা করেছে মনটা চাইতেছে ওর পশ্চাৎ দেশ পুড়িয়ে দেয়, ব্যর্থমিস বাটপার। হঠাৎ কাচুমাচু করে খালু এগিয়ে বললেন, ওয়াকিলের মা একটু আসবা, একটা কথা ছিল। খালামণি কোমরে আঁচল কুচে হুঙ্কার দিয়ে বললেন, শোনো, মাথা কইলাম টাল হইয়া আইছে, যা বলার এইখানেই কহ। খালু মুখটা অমাবস্যার রাতের মতো কালো করে বললেন, বাথরুমে শান্তি মতো বসা যায় না গো ওয়াকিলের মা, মশা কামড়ায়।
এমন জায়গায় কামড়ায় হাত দিয়ে চুলকাইতেও পারি না। বাথরুমে শান্তি মতো বসতে না পারলে পেট ক্লিয়ার হয়? খালামণি লজ্জায় মাথা তুলতে পারলেন না, সোজা চলে গেলেন মাচা ঘরে। আমি, ওয়াকিল ভাই, সুহাস ভাই, মামি, মা সবাই হো হো করে অট্ট হাসি। আমাদের হাসির শব্দে খালু জোরপূর্বক হাসি দিলেন ঠিকই, কিন্তু বেচারা হন হন করে পালালো বাইরে। আমি হাসতে হাসতে দরজা লাগিয়ে দিলাম। বাইরে সবাই খিলখিলে পেট ফাটা হাসিতে মেতে উঠেছে। আহা খালু, আপনার রসিকতা জিন্দাবাদ। জালির জানালা ভেদ করে এক টুকরো মিষ্টি রোদ আমার মুখের উপর পড়তে ঘুম ঠেলে চোখ কচলাতে কচলাতে আমি উঠে বসি। দুই হাত দুই দিকে প্রসার করে শরীর টানা দিলাম। আহ কি দারুণ একটা দিন! আজ আপুর বউ ভাত, কি যে মজা হবে! পর্দার উপর জালির ত্রিকোণা শেপ ভেসে উঠেছে। মাঝে মাঝে পর্দার নাড়াচাড়াতে শেপগুলো নাচানাচি করে উঠছে। আমি কলপারে চেয়ে চাককলের পানিতে মুখ হাত ধুয়ে নাস্তা সেরে ব্যান্ডেজটা পুরো চা খুলে ফেললাম। পায়ের কাটা জায়গাটা বাতাসে শুকানো দরকার। স্পঞ্জের জুতো পায়ে উছন পিড়ে বাঁধের রাস্তা ধরেছি। বাঁধ হলো অনেকগুলো পুকুরের সমাবেশ। মূলত দুধারে থাকে পুকুরের পর পুকুর এবং মাঝখানে থাকে মেঠো পথ। একটা পুকুর শেষ হলে আবার আরেক পুকুরের আগমন। আমি সোজাসুজি দুইটা পুকুর অতিক্রম করে বায়ে মোড় নিতে চলে এলাম সবুজ ঘাস ভর্তি ঈদগাহ মাঠের কাছে। ঈদগাহ মাঠটা অপূর্ব সুন্দর। সামনে ঈদগাহ মাঠ, ডানে পুকুর, বামে পুকুর, পিছনে বিশাল বটগাছের পাশ ঘেঁষে ফিরে যাওয়ার রাস্তা। ঈদগাহ মাঠে এক কোণেতে ছোটখাটো ইট সিমেন্টে বাধাই করে একটা মিনার বানানো হয়েছে। এখান থেকেই বছরের পবিত্র ঈদ দুটোতে আজান এবং জামাতে সালাত আদায় হয়। ঈদগাহ মাঠ মুসলিমদের জন্য মিলনস্থল হলেও আপাত দৃষ্টিতে এটা সবার জন্য আড্ডাখানা। এখানে আশেপাশের এলাকা থেকে মানুষ এসে আড্ডা দেয়। আমি মিনারের 3টা নিচু সিঁড়ি পেয়ে ভেতরে ঢুকে বসলাম। মিনারের চারপাশটা খোলামেলা, কোনো লম্বা দেয়াল নেই, তবে ভূমি থেকে এক হাত উঁচু করে চারিদিকে ছোট দেয়াল দেখা যায়। সবাই ওই এক হাত উঁচু দেয়ালের উপরেই বসে থাকে। বাতাস আসে প্রচুর। এখান থেকে ব্রহ্মপুত্র নদের এক ঝলক দৃশ্য দেখা যায়। নদী ভাঙনের ফলে এখন ঈদগাহ থেকেই নদী দেখা যায়। সকাল 8টা, তাই বড় মানুষ নেই। মাঠে ছোট ছোট বাচ্চারা বরফ পানি খেলছে। সবুজ ঘাসের উপর এক প্রান্ত জুড়ে কাঁথা, চাদর, জামা কাপড় রোদ পোহাতে দিয়েছে। হঠাৎ দেখি ওয়াকিল ভাই, সুহাস ভাই, তানিয়া আসছে। ওনারা এসে আমার পাশে ছোট দেয়ালে বসে গল্প জুড়ে দিলেন। খুবই মুখরোচক গল্প। তানিয়া আমার সমবয়সী। ওয়াকিল ভাই জব করছে, সুহাস ভাই মাস্টার্সে পড়ছেন। পূর্ণতা, তুই মুখে কুলুপ এটে বসে আছিস কেন? কিছু বল। বফ কেমন আছে? ও মা, কিসের বফ? ও মা, করার কি আছে? তোর বফ নেই? ছিল, এখন নেই। নেই মানে ব্রেকআপ? ওয়াকিল ভাই, ওটা কোনো প্রেমের জাত হলো? আমার সাথে অন রিলেশনে থাকাকালীন সে আরো দুটো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছে। হায় হায়, কি বলিস? ছেলে লজ্জা ছিল? ভাই, লুচ্চা তো ছিলই, সাথে লুচির মতো ফুলে উঠতো। খুবই নোংরা কথা বলতো ভাই। রাতে ফোন দিয়ে জিজ্ঞাসা করতো ড্রেস আপ কি। খুবই অশ্লীল ভাবে কথা বলতো, খারাপ খারাপ ছবি দেখতো। জানো, খলিফার নাম বলে একটা ভালো বুজুর্গ ব্যক্তিকে নিয়ে প্রচুর বাজে কথা বলতো। খলিফার নামে? হ্যাঁ, একটা পুরুষ জাতীয় নাম বলতো। দাঁড়াও, মনে করছি। হ্যাঁ, মনে পড়েছে, মিয়া খলিফা। আমার এই উত্তর শুনে ওয়াকিল ভাই কি যে হাসি হাসলেন, আমার মাথা গরম হয়ে গেল। আমি চেঁচিয়ে মুখ ফুলিয়ে বললাম, ওয়াকিল ভাই তুমি হি হি করে হাসছো কেন? ওয়াকিল ভাইয়ের পেট চাপড়ে সুহাস ভাইও হাসিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এদিকে তানিয়াও মুখ টিপে হাসছে। আমি মুখ গোমরা করে খালি ওনাদের হাসির তেজটা দেখছি। এখানে হাসির কি হলো? ওয়াকিল ভাই অনেক কষ্টে হাসি আটকে বলে উঠলেন, বেচারি জেন্ডার চেঞ্জ করে ফেলছে গাদায়। আরে ওটা একটা পর্ন স্টার। আবারও হাসতে লাগলেন। মানে ও মাবুদ, কি দুনিয়ায় বাস করি আমি! খলিফার নাম শুনে আহাম্মকের মতো ভেবেছি কোনো নীতিনিষ্ঠ ব্যক্তি জানি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই গুনাহ মাফ করে। ছি 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 ছি। বিকেলের দিকে গোসল করে সেরে সাদা 3 পিস পরেছি। টকটকে গাঢ় নীলের সালোয়ার পরে লম্বা ওড়না গলায় ঝুলিয়ে হালকা একটু সেজেছি। আজ আপুর বউ ভাত। আনিশা আপু ও নতুন দুলা ভাই এই বাড়িতে আসবেন। কাল আপু ফোন কাটার পর আমি কল করিনি। মা আমাকে দুপুরে খাইয়ে চলে গেছেন রান্না দেখতে। বড় বড় ডেক পাতিলে রান্না চলছে হরদমে। পোলাও, মাংস, সবজির গন্ধে চারপাশ মৌ মৌ করছে। বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল সাজিয়ে টেবিলে খাবারের পসরা মেলে মেহমান আপ্যায়ন করছে বাড়ির সবাই। নানা ভাই সকাল থেকে দস্তর ব্যস্ত, পানি খাওয়ার মতো ফুরসত পাননি এখনো। আমি বাইরে বেরিয়ে দেখি সবাই খুব হুড়োহুড়ি করে মেহমান দেখছেন। হঠাৎ চোখ আটকালো কালো পাঞ্জাবি পরিহিত এক পুরুষের দিকে। মুখে গম্ভীর্যের আভা, চুলগুলো ভালো করে সেট করা,
হাতের দুই কোণের একটু আগে মোড়ানো হাতা, মোড়ানো অংশে খয়েরি রং ভেসে উঠেছে। বা হাতে মোটা বেল্টের কালো ঘড়ি, ডান হাতে খাচ্ছে। উনি এখানে, নানা ভাইকে ওনাদের পরিবারও আমন্ত্রণ করেছে। ওই টেবিলটায় কি ছিল জানি না, মেয়েরা যারা অতিথির রূপে এসেছে মিচকে মিচকে ওখানেই তাকাচ্ছে। হঠাৎ হুলকার মতো পিঠে এক ঘা কষে বলে উঠল তানিয়া, মাই গড পূর্ণতা, আজ তো পাক্কা 10টা পড়বে মাস্ট। উফ কি লাগছে। তুই ফাজলামি বন্ধ করবি? ইস, পিঠে এত জোরে কেউ বাড়ি দেয়, খাড় খাড় করে বলছে। আচ্ছা বলতো, গেস্টের মধ্যে কোনটা জোস? ওই যে কালোটা নাকি চশমাটা, নাকি ওই যে মেরু রঙেরটা? জানি না। জানি না আবার কি? বল না। তুই ফুটবি এখান থেকে? রাখছিস কেন? চিল, জাস্ট বল কোনটা ধরবো। বাড়ির পেছনে কালা কুত্তা আছে না, কোলে নিয়ে চুমা খা যা। হন্তে দন্তে বেরিয়ে এলাম উঠানের কাছ থেকে। বেলা পড়েছে, এদিকে যে কোনো মুহূর্তে আপুর আসবে। মা আমাকে ডেকে বললেন, পূর্ণতা, পিঠার ডালাগুলো বড় ঘরে রাখতো, ওখানে মুসা সাহেবের পরিবার বসে আছে, পিঠা দিয়ে আয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মা মুসাকে? তো নানা ভাইয়ের পরিচিত বন্ধু সুলভ মানুষ, একসাথে উঠে বসে, বুঝলি? এখন কথা না বাড়িয়ে যা। যাচ্ছি। আচ্ছা মা, কোন পিঠা আগে দেব, তেলের পিঠা না দুধ পুলি? তেলের পিঠা আগে দেওয়ার নিয়ম, ওটাই দিবি। বড় পিঠার ডালা নিয়ে বড় ঘরের দিকে যাচ্ছি। দুটো সিঁড়ি টপকে ভেতরে ঢুকে আগত মেহমানদের রুম খুঁজছি। এখানে এক সিঁড়িতে 8টা রুম, কোন রুমে যে বসে আছে বুঝতেই পারছি না। একটা একটা করে রুমে ঢু মারতেই শেষে 6 নম্বরের কক্ষে দেখি নানা ভাই ও ওনারা সবাই দরজার থেকে পিঠ দিয়ে বসেছে, বিধায় আমাকে তারা দেখতে পাচ্ছে না। আমি নানা ভাইকে চোখের ইশারায় পিঠা এনেছি বুঝিয়ে ভেতরে ঢুকে ডালা টেবিলের উপর রাখলাম। প্লেটে পিঠা বেড়ে ওনাদের দিকে রাখতেই আমার হাত পা থর থর করে কাঁপছে, শরীরের ভেতর ছিমছিম করছে, বুক ধুকপুক করছে। আমাকে এভাবে থমকে যেতে দেখে নানা ভাই নিজেই পিঠার প্লেট রেখে দিলেন। আমি এখনো ওনাদের দিকে তাকিয়ে আছি। সেম এক দৃষ্টিতে ওনারাও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নানা ভাই এবং তার বন্ধু মুসা, নানার একটা খটকা লাগতে মুসা নানা বলে উঠলেন, তোমরা কি একে অপরকে চেনো? ফুয়াদ, মিথুন, জাওয়াত, সাইমা, কিছু বলবে? হঠাৎ জাওয়াত নামের ছেলেটা আর মোড়া ভেঙে অনিচ্ছুক একটা হাসি দিয়ে বললেন,